নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি আপনাদের কাছে। আজকের গন্তব্য আমার দমদমের বাড়ি থেকে খুব দূরে নয়, তাই দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আমরা বলতে আজ আমার সঙ্গী আমার স্ত্রী চন্দ্রানী। তাকে তো আপনারা চেনেনই। অনেকদিন একসঙ্গে কোথাও যাওয়া হচ্ছে না, তাই একটু অফিস ছুটি করেই টুক করে বেরিয়ে পড়েছি দুজনে। ছেলেটির এবার 10ম শ্রেণী, তাই তার এখন নাওয়া খাওয়ার সময় নেই। এই যাত্রায় তাকে আর সঙ্গে নেওয়া গেল না। যাই হোক, আজ যাচ্ছি ইছাপুর এবং নবাবগঞ্জে। বারাকপুরের পাশেই এই জনপদ বিখ্যাত মূলত তার রাইফেল ফ্যাক্টরির সৌজন্যে। রাইফেল ফ্যাক্টরি তো সেনাদের জায়গা, সেখানে ঢোকা মুশকিল। কিন্তু এছাড়াও এই প্রাচীন জনপদে দেখবার আছে অনেক কিছুই। আজ সেসবই আমরা একটু ঘুরে দেখব। আমি কিন্তু বিটি রোড ধরিনি, বিরাটি থেকে ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই রাস্তায় এখন কাজ চলছে। বিরাটি থেকে ঘোলা বা সোদপুর পর্যন্ত রাস্তা বেশ একটু খারাপই, তবে সোদপুরের পর থেকে রাস্তা বেশ দারুণ। আসলে বিটি রোড দিয়ে গেলে অজস্র সিগন্যাল, গাড়ি, যানজট, অনেকটাই সময় লেগে যেত। আধ ঘন্টার মধ্যে কিন্তু এই রাস্তা ধরে চলে এলাম বারাকপুরের কাছে। ওয়্যারলেস গেট পেরিয়ে সামান্য এগিয়ে এবার ছেড়ে দিলাম কল্যাণী এক্সপ্রেসওয়েকে, ধরে নিলাম বাঁদিকের রাস্তা। এই রাস্তা নোনা চন্দনপুকুর হয়ে সোজা ঢুকে পড়বে ইছাপুরের দিকে। মিনিট 10 যাওয়ার পরেই আমরা চলে এসেছি ইছাপুরে। এখানে আমার প্রথম গন্তব্য হবে ইস্টল্যান্ড কোয়ার্টার। ঢুকে পড়েছি ইস্টল্যান্ড কোয়ার্টারে। এটি আসলে সেনাদের জায়গা, তবে এখানে সব কোয়ার্টারই এখন পরিত্যক্ত, তাই এই জায়গাটি এখন নির্জন, নিরিবিলি। একটি কেন্দ্রীয় বিদ্যালয় আছে এই চত্বরে, তাই কিছু মানুষের আনাগোনা। আমরা গিয়ে দাঁড়ালাম একটি ঝিলের ধারে। খুব বড় একটা ঝিল, তার ধারে বট অশ্বত্থের ছায়া। এই গরমে দিঘির পাড়ে ছায়া দাঁড়িয়ে ভালোই লাগছিল বেশ। ফুরফুরে একটা হাওয়াও দিচ্ছে। আমার স্ত্রী তো বটের নিচে বসেই পড়ল আরাম করে। যদি বলেন ইস্টল্যান্ড কোয়ার্টারে কি আছে, তাহলে বলবো কিছুই নেই। কিন্তু এই কিছুই না থাকাটা যেন অন্য কিছু আমাদের কাছে। বেশ নির্জন, খোলামেলা চারিদিক। খানিক সময় এখানে দাঁড়িয়ে এগোলাম এবার সামনের দিকে। আসলে দূরে ওই পরিত্যক্ত কোয়ার্টারগুলি আমায় বেশ কৌতূহলী করে তুলছিল। এখানে এমন সার দেয়া পরপর কোয়ার্টার রয়েছে, সবই পরিত্যক্ত কেন? আশপাশে দু একজনকে জিজ্ঞাসা করে সদুত্তর পেলাম না। তাতে অবশ্য আমার লাভও নেই কিছু। আমি একটু হাঁটাহাঁটি করি। শুনশান রাস্তা, তারই মাঝে হেঁটে যেতে ভালোই লাগছিল। ছায়া ঘেরা পথে আমার স্ত্রী এগোলো আনমনে। আমিও এগোলাম ওপাশের দিকে। একটু রোদ আছে এদিকটায় বটে। বিকেলের দিকে বা ভোরের দিকে এখানে হাঁটতে কিন্তু ভালোই লাগবে। কিন্তু এত ভালো ভালো বাড়ি সব কেউ কোথাও নেই। মনে হচ্ছে মৃত নগরীতে এসে পড়েছি। যেহেতু নির্জন, সেহেতু সবুজের সংসার চারিদিকে। আমাদের দুজনেরই খুব ভালো লাগছিল এখানে এসে। নিরিবিলি বলে প্রচুর ছেলে মেয়ে এখানে এসে ব্লগ বানায়। তারা তো এই জায়গাটিকে ভুতুড়ে বলে অভিহিত করেছে, তবে আমাদের কাছে এই নির্জনতা অন্য ভালো লাগা এনে দিয়েছে। এবারে এগোলাম স্কুলের পিছন দিকে। এখানেও একটা বড় দিঘি, তারপরেও বিশাল সবুজ মাঠ। গাছপালার মাঝে একদিকে পরিত্যক্ত কোয়ার্টার, অন্য পাশে এই সবুজের সমারোহ। জলের ধারে বেশ লাগছিল কিন্তু।
অনেকটা সময় এখানেই কেটে গেল আমাদের। এবার এখান থেকে বেরোতে হবে। রওনা দিলাম আমরা। সবুজে মোড়া পথ ধরে বেরোবো এই এস্টেটের বাইরে। এবারে যাব সোজা নবাবগঞ্জের দিকে, ইছাপুর লাগোয়া জনপদ। দুটি অবশ্য উত্তর বারাকপুর পুরসভার ভিতরে। রেল লাইন পার করে ওপারে যেতে হবে আমাদের। এবারে বড় রাস্তা পার করে ধরে নেব শ্রীধর বংশীধর রোড। এই রাস্তাটি তৎকালীন বারাসতের ম্যাজিস্ট্রেটের অনুরোধে স্থানীয় ধনাঢ্য ব্যক্তি তথা দুই ভাই শ্রীধর মণ্ডল এবং বংশীধর মণ্ডল তৈরি করে দিয়েছিলেন। সেই রাস্তা ধরেই চলে এসেছি নবাবগঞ্জে। দাঁড়ালাম ঝুলনতলাতে। এখানে দুটি বাড়ি ঝুলন বাড়ি হিসেবে খ্যাত। দুটিতেই রাধা কৃষ্ণের মন্দির আছে। একটি গোপীনাথ মন্দির, অপরটি রাধা গোবিন্দ মন্দির। আমরা প্রথমে গোপীনাথ মন্দিরে এসেছি। গোপীনাথ মন্দিরটি সমতল ছাদ বিশিষ্ট পূর্বমুখী একটি দালান শৈলীর মন্দির। মন্দিরের সামনে অলিন্দ। মন্দিরের সামনে ফাঁকা উঠোন এবং তাকে ঘিরে চক মেলানো অনেকগুলি ঘর। গোপীনাথজিউর মন্দিরটি বাংলার 1257 সালের 27শে আষাঢ় স্থানীয় শ্রীধর এবং বংশীধর মণ্ডল কর্তৃক প্রতিষ্ঠিত। গর্ভগৃহে গোপীনাথ এবং রাধিকার যুগল মূর্তি নিত্য পূজিত। গোপীনাথের বিগ্রহ কোষ্ঠী পাথরের, রাধারানীর অষ্টধাতুর। গর্ভগৃহের মেঝে শ্বেত পাথরের, সামনের অলিন্দের মেঝেতে নকশা কাটা পাথরের। নিত্য পুজো ছাড়াও মন্দিরে অন্যান্য বৈষ্ণব উৎসব পালন করা হয়। শ্রাবণ মাসের পূর্ণিমায় ঝুলন সমারোহের সঙ্গে পালন করা হয় এখানে। উৎসবের সময় মন্দির প্রাঙ্গণে বিভিন্ন মাটির পুতুল দিয়ে প্রদর্শনী করা হয়। মন্দিরের সামনে এবং বারান্দায় রাখা আছে সেই পুতুলগুলি। যদিও আগের তুলনায় এই উৎসব এখন অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। আগে ঝুলন উৎসব উপলক্ষে গোপীনাথজিউকে কেন্দ্র করে মহা সমারোহ হতো। মন্দিরের সামনে রাস্তার দুপাশে 1 মাসব্যাপী মেলা বসত। এখন তা অনেকটাই কমে গিয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের ডান দিকের দেওয়ালে স্থাপিত একটি শিলালিপি থেকে জানা যায় 1906 সালের 25শে ফেব্রুয়ারি ভারতের গভর্নর জেনারেল গিলবার্ট জন এলিয়ট এবং তার পত্নী এই মন্দির পরিদর্শনে আসেন। এর থেকে বোঝা যায় এই মন্দির আগে কত প্রসিদ্ধ ছিল। গোপীনাথজিউর মন্দিরের পাশে আছে রাধা গোবিন্দজিউ মন্দির। এবারে এলাম এখানে। মন্দিরের বাইরে থাকা ফলক দেখে জানা যায় এই মন্দির স্থাপনা করেন দাশুমণি দেবী। বাংলা 1327 সালের 15ই বৈশাখ স্থাপিত হয় মন্দির। এই মন্দিরের ভিতরটা অনেকটা আগের মন্দিরের মতোই। মূল মন্দিরের সামনে একটি চাতাল, তাকে ঘিরে বেশ কয়েকটি ঘর। সেই ঘরের লম্বা বারান্দা জুড়ে এখানেও সার দিয়ে রাখা আছে ঝুলনের জন্য বিভিন্ন পুতুল বা বিগ্রহ। খোলা থাকলেও এই মন্দিরের বিগ্রহ অবশ্য দর্শন করা গেল না। সামনের দরজা নাকি উৎসবের সময় বাতি রেখে সবসময় বন্ধই থাকে। মন্দির দেখে এবার এগোলাম সামনের দিকে। এখান থেকে সামান্য এগোলেই গঙ্গা। ঘুরে গেলাম ডান দিকে। এই রাস্তা গঙ্গার পাশ দিয়ে চলে গিয়েছে। আমরা অবশ্য একটু গিয়েই দাঁড়ালাম। সামনে গঙ্গা, মাঝে একটা রাস্তা, তার ওপাশেই সুবিশাল অট্টালিকা মাথা উঁচু করে দাঁড়িয়ে। এই হলো মণ্ডল ভবন।
যা এই অঞ্চলে বিখ্যাত পরিবাড়ি বলে। 1907 সাল নাগাদ এই বাড়িটি তৈরি করেন শ্রীধর মণ্ডলের ছেলে গদাধর মণ্ডল। গথিক কাঠামোর এই অট্টালিকায় ইসলামিক এবং ফরাসি প্রভাবও লক্ষ্য করা যায়। বাড়ির মাথায় একটি পরীর মূর্তি থাকার কারণে এই বাড়ি পরিবাড়ি বলেই খ্যাত। এই নবাবগঞ্জ অঞ্চলে মণ্ডলদের বাস কিন্তু আরও অনেক আগে থেকেই ছিল। আশপাশের বড় বড় বাড়িগুলি সবই মণ্ডল পরিবারের বিভিন্ন শরিকদের। সেগুলি কোনোটা 300 বছরেরও পুরনো। এখানে দুর্গাপুজো হয়, তার বয়সই প্রায় 215 বছর। কিন্তু তুলনায় নবীন এই বাড়িটি তার নিজস্বতা এবং সৌন্দর্যের কারণে বিখ্যাত হয়ে উঠেছে অচিরেই। গঙ্গার একেবারে সামনেই এমন একটা সুন্দর অট্টালিকা মণ্ডলদের আভিজাত্যকে আরও বর্ণময় করে তোলে। এই বাড়ির কিছু অংশে এখনও বাস করেন মণ্ডল বংশের সদস্যরা, তাই এই বাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ। আমিও চেষ্টা করিনি ঢোকার, বাইরে থেকেই দেখে মুগ্ধ হয়েছি। শুনলাম এই বাড়িতে বিভিন্ন সিনেমা, সিরিয়াল বা ওয়েব সিরিজের শুটিং হয়। পরিবাড়ি দেখে এবার চলেছি সামনের দিকে। সামান্য এগোলেই রয়েছে পীর গাজীর ঘাট, সেখানে যাব আমরা। এই রাস্তাটা গঙ্গার ধার ঘেঁষে এসে এবার বাঁক নিচ্ছে ডান দিকে। এই মোড়ের কাছেই হলো গাজীঘাট। সরু রাস্তা দিয়ে একটু ভেতরে যেতে হয়, তবেই ঘাটের দেখা মেলে। দুপুর তো, তাই এখন বেশ নিরিবিলি নির্জনই এই ঘাট। একজন দুজন ছাড়া কেউই নেই। এখান থেকে গঙ্গার শোভা দেখা যায় ভালোই। খানিক সময় আমরা দুজনে এই ঘাটেই কাটিয়ে দিলাম বসে। গাজীঘাট থেকে চলে এসেছি পলতা নবাবগঞ্জ ফেরিঘাটে। ঘাটের ঠিক সামনেই রয়েছে অন্নপূর্ণা বাটোরা সেন্টার। খোঁজ নিয়ে জেনেছিলাম এই তল্লাটেই বাটোরা নাকি দারুণ জনপ্রিয়। আমরাও তাই চলে এসেছি এখানে। এমন লোভনীয় খাবার ছেড়ে দেওয়া যায় নাকি? দোকানে ছিলেন কর্ণধার অজয় দাস। একের পর এক বাটোরা ভেজেই চলেছেন তিনি। বিক্রিও দেখলাম ভালোই। দুপুর তো প্রথম দিকে একটু ফাঁকা মনে হলেও পরে দেখলাম ক্রেতাদের ভিড় লেগেই আছে। ফোলা ফোলা সুন্দর বাটোরাগুলি দেখে কিন্তু আর লোভ সংবরণ করে থাকা যাচ্ছিল না, এবারে খেতেই হচ্ছে। ইছাপুরের নবাবগঞ্জে এই অঞ্চলে বেড়াতে আসলে এই অন্নপূর্ণার এই ছোলা বাটোরাকে উপেক্ষা করে কিন্তু চলে যাওয়া যায় না। আমরা বেড়াচ্ছি এই অঞ্চলে, ইতিমধ্যে দেখেছি আমাদের বেড়ানো জারি আছে। মাঝে ছোট্ট করে দুপুরে একটু ছোলা বাটোরা আমরা খেয়ে নিলাম। খুব নাম করা। আমি এখানে আসার আগে শুনেছিলাম, বহু মানুষ আমাদের বলেছিলেন যে এই বাটোরার কিন্তু নাম আছে। একটু খেয়ে দেখা যাক তাহলে। খারাপ না, বেশ নরম, সত্যি বেশ নরম, সুন্দর করে মাথা, ইস্ট বা দই দেওয়া আছে বোঝাই যায়। সাইজও খারাপ না, বেশ ভালো সাইজের। আর এই ঝোলটা অন্যরকম খেতে, খারাপ না। সব মিলিয়ে এই ছোলা বাটোরা কিন্তু খারাপ না। যদি আপনারা নবাবগঞ্জে আসেন বেড়াতে, এখানে তো বিভিন্ন দ্রষ্টব্যগুলি দেখবেনই, পাশাপাশি দোকানটা খোলা থাকলে দোকানে মোটামুটি দুপুর পর্যন্ত খোলা থাকে, আবার পরে সন্ধ্যে 6টার পরে খোলে। তো এইখান থেকে একটু ছোলা বাটোরা কিন্তু খেয়ে যেতেই পারে। আমরা তাহলে একটু খেয়ে নিই, তারপর আবার ঘুরবো। বাটোরার তরকারিটি অবশ্য আমার খুব একটা আহামরি লাগেনি। এটা ছোলে বাটোরা নয়, তাই বাটোরার সঙ্গে কাবলি ছোলাও ছিল না, ছিল খুবই পাতলা একটা ঘুগনি। এই বাটোরার দাম এক পিস 10 টাকা। তবে হ্যাঁ, দুটো বাটোরা খেলে কিন্তু পেট ভরে যায় বেশ। এই বাটোরার দোকানের পাশেই হচ্ছে ফেরিঘাট। বাটোরা খাওয়ার পর এবার এলাম সেখানেই। আসলে একটু গঙ্গা পারাপারের সুযোগ থাকলে আমি সেটা ছাড়তে চাই না। আমার স্ত্রীও এক কথায় রাজি। প্রস্তাব দেওয়া মাত্রই চটপট টিকিট কেটে ফেললো আমার স্ত্রী। দুজনে চললাম
ওপারে থাকা চাপদানিতে। দুপুর এখন, ফাঁকাই লঞ্চ। একটু পরেই ছেড়ে দিল লঞ্চ। ধীরে ধীরে সরে যাচ্ছে এই নবাবগঞ্জ ঘাট। এই গঙ্গা থেকে সুন্দর দেখা যাচ্ছে মণ্ডল ভবন। ওই যে দেখুন, আমাদের গাড়িটাও দেখা যাচ্ছে এখান থেকে। মণ্ডল ভবনের সামনেই ওকে ওখানে রেখে আমরা গঙ্গার ওপারে চলেছি। দিব্যি দুজনে গঙ্গার ভ্রমণে চললাম মেজাজে। মিনিট পাঁচেকের মধ্যেই চলে এলাম চাপদানি ফেরিঘাটে। ওপার থেকে এপারটা বেশ ভালোই লাগছিল দেখতে। এপারে এসে দেখলাম সত্যিই জায়গাটা বেশ ভালোই সুন্দর, ফাঁকা শান্ত এলাকা, গাছের ছায়া ঘেরা গঙ্গার ধার। অনেকে এসেছেন দেখলাম গরমের দুপুরে একটু বিশ্রাম নিতে। সামনেই ছেলের দল গঙ্গা স্নানের মজা নিচ্ছে। আমরা একটু বসলাম এখানে। আমার কিন্তু এই চাপদানির এপাশটায় গঙ্গার ধারটা বেশ ভালোই লাগছিল। ঘণ্টাখানেক বসে এবার ওদিকে ফিরব। চলে এসেছি ফেরিঘাটে। ইতিমধ্যে বিকেল ঘনিয়ে এসেছে। এখন অবশ্য লঞ্চ ফাঁকাই। এবারেও দিব্যি গঙ্গার হাওয়া খেতে খেতে চলে এলাম এপারে। পার হয়ে এসে এবার যাব নবাবগঞ্জের কালী মন্দির ঘাটের দিকে। গাড়ি নিয়ে এবার চলেছি সেদিকেই। সামান্য পথ, গাড়িতে মিনিট 2 সময় লাগলো। এসে গিয়েছি কালী মন্দির সংলগ্ন ঘাটে। এই কালী মন্দির অবশ্য এখন বন্ধ। বিকেল প্রায় 5:30 বাজে। এখনো মন্দির খোলা নেই দেখে এগোলাম ঘাটের দিকে। ঘাটে থাকা একটা ফলক দেখে জানা গেল মহেন্দ্রনাথ সাহা নামের কোনো এক ব্যক্তি বাংলার 1319 সালে এই ঘাটটি নির্মাণ করেন। পড়ন্ত সূর্যের আভা মেঘের আড়াল থেকে এসে পড়ছে গঙ্গার জলে। মায়াবী বিকেল একটা। এই ঘাট এবং তার আশপাশে বসার সুন্দর ব্যবস্থা করা আছে, পরিচ্ছন্ন। এখনো মানুষজন খুব বেশি আসেননি। আমরা তাই একটু এখানে বসলাম। কালী মন্দির ঘাটের অনতি দূরেই আছে আর্জেন্টিনা টি স্টল। আমাদের গন্তব্য সেখানেই। নাম শুনে একটু অবাক হচ্ছেন? চায়ের দোকান। কিন্তু এই চায়ের দোকান সহ গোটা বাড়িটাই নীল সাদা রং করা। না, এটা কিন্তু কোনো সরকারি বাড়ি নয়। আসলে এটা আর্জেন্টিনার জার্সির রং। এই চায়ের দোকানের মালিক শিবশঙ্কর পাত্র ওরফে শিবেদা আসলে আর্জেন্টিনা ফুটবল দলের সাংঘাতিক ভক্ত। আর একটু ভালো করে বললে মেসির একনিষ্ঠ ভক্ত। তাই সারা দোকানে মেসির ছবি দেওয়া। দোকানের বাইরেও মেসি, ভিতরেও মেসি। মেসির জন্মদিনের দিন এই দোকানে বিনামূল্যে সকলকে চা এবং কেক খাওয়ান শিবেদা। শিবেদার এই আর্জেন্টিনা টি স্টলে সকাল থেকে সন্ধে তাই ভিড় লেগেই থাকে। চাটাও তিনি ভালোই বানান। তবে আমি তো চা খাই না, তাই আমার স্ত্রী চায়ের ভার হাতে নিয়েছে। দেখি ওর কেমন লাগে এই আর্জেন্টিনার চা খেতে, থুড়ি আর্জেন্টিনার টি স্টলের চা খেতে। কিরম খাচ্ছি চা? ভালো।
চিনি কম আছে, ভালো চায়ের টেস্টটা ভালো। আর্জেন্টিনার চা। আমার স্ত্রীর মতে চাটা নাকি বেশ ভালোই ছিল। পরে শুনলাম আমরা নাকি মেসির জন্মদিনে ঠিক পরের দিন গিয়েছি। একদিন আগে গেলেই কেক এবং চা জুটে যেত বিনামূল্যে। একটু মিস করে গেলাম। যাই হোক, জন্মদিনের পরের দিন মেসির ছবি হাতে নিয়ে শিবেদার ছবি তোলা হলো একটু। এবার এখান থেকে রওনা দেব। নবাবগঞ্জ থেকে রওনা দিয়েছি আমরা, চলেছি ইছাপুরের পূর্বাসার দিকে। গুগল বলছে এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার পথ, তবে পাড়ার মধ্যে দিয়ে রাস্তা, তাই মিনিট 20 সময় লাগবে। পূর্বাসায় আছে একটি রাধাকৃষ্ণ মন্দির, সেটাই দেখব আমরা। এসে গিয়েছি পূর্বাসাতে। বিশাল এক খেলার মাঠের সামনেই রয়েছে এই রাধা গোবিন্দ মন্দির। সকালে দেখেছিলাম রাধা গোবিন্দ জিউ মন্দির, এটি কিন্তু অন্য রাধা গোবিন্দ মন্দির। এক নজরে দেখে ইস্কন মন্দির বলেই মনে হয়। পরে শুনলাম এই মন্দির ব্যক্তিগত উদ্যোগে বানানো হয়েছে। মাঠের ওপাশেই থাকা বসু পরিবার তাদের বাবা মহাদেব বসুর ইচ্ছানুসারে এই মন্দিরটি নির্মাণ করেন। এখন এই মন্দিরের দেখাশোনা করে রাধা গোবিন্দ সেবা সদন সোসাইটি। বেশ সুন্দর দেখতে কিন্তু মন্দিরটি। মন্দিরের বয়স কিন্তু খুব বেশি নয়। 2022-এর দোল পূর্ণিমার দিনে এই মন্দির উদ্বোধন হয়েছে। ভিতরে দেখলাম নাম গান চলছে, স্থানীয়রা অংশ নিয়েছেন তাতে। আমার স্ত্রীও গুটি গুটি পায়ে সেখানে গিয়ে বসে পড়লেন। বেশ একটা ভক্তিমূলক আবহ চারিদিকে। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধা গোবিন্দের বিগ্রহ। বেশ সুন্দর সাজানো আলোকজ্জ্বল এই গর্ভগৃহটি। আমি একটু ঘুরে দেখছিলাম ভিতরটা। এই মন্দিরে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে, তবে সেক্ষেত্রে এখানে দেওয়া নম্বরে 2 দিন আগে থেকে ফোন করে দিতে হয়। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল এবং বিকেলে। সন্ধে হব প্রায়। এবার আমাদের ফেরার পালা। রওনা দিলাম ইছাপুরের পূর্বাসা থেকে। এখান থেকে ধরব কল্যাণী এক্সপ্রেসওয়ে, খুব দূরে নয়। কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে উঠতেই দিনের আলো নিভে গেল। আমরা ফিরছিও একই রাস্তা ধরে, বিরাটি হয়ে দমদম। এবারে বলি এখানে যাতায়াতের বিষয়টা নিয়ে। আমরা তো গাড়িতে এসেছি এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। চাইলে গাড়িতে বিটি রোড ধরে বারাকপুর এসে সেখান থেকে ঘোষপাড়া রোড হয়েও আসা যায়। ট্রেনে এলে নৈহাটিগামী প্রায় সব ট্রেনই ইছাপুরে দাঁড়ায়। স্টেশন থেকে অটো বা টোটো মিলে যাবে। নবাবগঞ্জের দিকে গেলে প্রায় সবকটি দ্রষ্টব্যই কিন্তু বেশ কাছাকাছি, হেঁটেই ঘুরে নিতে পারেন। ইস্টল্যান্ড কোয়ার্টার এবং পূর্বাসা রাধাগোবিন্দ মন্দির কিন্তু স্টেশনের পূর্ব পার্শ্বে। সেখানে যাওয়ার জন্য আলাদা টোটো নিতে হবে। হাওড়া, হুগলি, বর্ধমানের দিক থেকে যদি আসেন, চাপদানি নেমেও কিন্তু গঙ্গা পার হয়ে আসতেই পারেন। ইছাপুরে থাকার প্রয়োজন পড়ে না, দিনের দিন দিব্যি ঘুরে চলে যাওয়া যায়। মধ্যাহ্নভোজন সারতে চাইলে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, কিন্তু আছে বড় বড় বিরিয়ানির দোকানও। আজ তাহলে এই পর্যন্তই। আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।